অনেক মানে 10-12 কিলোমিটার নদীর ভিতরে সাঁতার দিয়ে ডিঙা ওটা বাঁচার ইচ্ছা থাকতে দেখি ওই মাথা টাকা যায় শব্দ করে নৌকো ছিল, তারকে বললাম যে আমাকে নৌকো এত ডাকতিস কেন? তাই তারা মুরব্বী মানুষ যারা আছে ওরা বললো বুঝলো যে মনে হয় ব্যবসার মুখ ভালো। 80 দশকের আগের মানুষ যিনি সুন্দরবন ভ্রমণ করছেন এবং বাঘের কিছু দৃশ্য এবং গোরান কাটতে যেতেন আগেকার মানুষ, সেই সম্পর্কে আমরা অনেক ভয়াবহ কিছু তথ্যবহুল আলোচনা এখন এনার মুখ থেকে আমরা শুনবো। সবাই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে। সিলেক্টরি পাস করলাম, সিলেক্টরি পাস করিয়ে আমরা জঙ্গলের মধ্যে গেলাম। সিলেক্টরি পাস অর্থাৎ খাদি এই কথাগুলো সম্পূর্ণ শুনেন তাহলে কিন্তু ভয়ে আপনি কেঁপে উঠবেন এবং খুব ভালো লাগবে শুনতে বিষয়গুলো। মানে মনে হবে যেন আপনি নিজেই সুন্দরবনের ভিতরে আছেন। এজন্য ধরে ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ, খুবই কড়া, খুবই পাস করা। এর আমরা সেই কাটলাম খাদি, যার মানে জ্বালানি খাদি বলে, গোরান কাটলাম। কেটে আমরা এক পাশে খ্যাপ ভরা 3 ভরা মাল কাটে নৌকো একখান থাকলাম, আর একখান বোঝাই করিয়ে ছাড়িয়ে দিলাম, আর সেই ঘাটে ঝাড়িয়ে চলে গেলাম। আমরা ওখানে দুজন কাটতে আম গেলাম সুন্দরবনের ভিতরে, সুন্দরবনের ভিতরে গোরান কাটতেছে। গোরান কাটতে এই গোরান কাটতে কাটতে আমরা ওই জায়গায় দ্বিতীয়বার দেশের ফিরে যাওয়ার আগে আমরা যেখানে ছিলাম ওখানে আমাদের বোঝাই গেল। এরা গেলি আমরা আবার কাটা শুরু করলাম, করি 2 কার নৌকো আমরা বোঝাই করলাম। বোঝাই করার পর ওখান থেকে নৌকো জুয়ার দিলাম। জুয়ার দিয়ে ফুটকির দুনিয়া নাম করে একটা দুনিয়া আছে, সেই দুনিয়া ফুরিয়ে আমরা এই পাশে আসলাম। কালিচর নাম করি এক চর আছে, সেই চরে আমরা নৌকো ধরলাম। ধরার পর কাটার জন্য না, আমরা চলে আসতেছি। আচ্ছা, এইবার ওখানে নৌকো ধরলি, নৌকো এই মাথাতে দেখি ওই মাথা টাকার যায় শব্দ করে। আরো নৌকো ছিল, তারকে বললাম যে আমাকে নৌকো এত ডাকতিস কেন? তাই তারা মুরব্বী মানুষ যারা আছে ওরা বললো বুঝলো যে মনে হয় ব্যবসার মুখ ভালো, তাই হাতে নৌকো ডাকতে। আবার অনেক সময় বান্দা ছিল, হ্যাঁ গাছ ঘেরাপি করি বান্দা আছে নদীতে, নৌকোর এ মাথাতে দেখি পানি করে ওদিক যায়, গলির দিক, গলির আবার ডাকতে ডাকতে এ মাথায় আসে। তাই পাশের নৌকো লাগা বললাম, বললি ওরা বললো যে ব্যবসার মুখ ভালো হলে এরকম নৌকো ডাকে। আবার একটা জিনিস বোঝা যায়, এই যে কোনো বিপদ আবার সামনে আসতে লাগলে নৌকো জনে এরকম শব্দ করে, মানে নৌকাতে সতর্কতা দেয় যে এরকম সমস্যা বিপদ হবে, বিপদ আসতে পারে। তার নৌকোর মাথায় একটু তেল পানি দাও। নৌকোর মাথায় একটু তেল পানি দিলাম, তেল পানি দিলে আরো ডাকা শুরু করলো, আরো জোরে। এটা খালি নৌকো ছিল, ডিঙি ছোট, সেও কান বেড় দিয়ে ডাকতে আরম্ভ করলো। মানে মনে হচ্ছে কোনো বিপদ সংকেত। হ্যাঁ, মনে বিপদ আসে। এইবার আমরা ওইখান থেকে জোয়ার হলে নৌকো ছাড়লাম রাত্রি, ছাড়িয়ে ওইখান থেকে বেরিয়ে কালির চারটে বেরিয়ে আসে আর ভাঙাইছি 10 আনা পরিমাণের গাং আমরা পশ্চিম ফেললাম। ফেলার পরে উত্তর দিকটি বাতাস, এত জোরে বাতাস চললো, বিশাল বড় বড় ঢেউ উঠতে লাগলো। বোঝাই নৌকো আমরা বেরিয়ে আসছি। এইবার ওই ঢেউতেই মানুষ তো 2 জন মোটে, দুনিটি একজন, এ তো ফিটিং করতে চলে গেল। আরো অন্য নৌকো আমরা এই সাথে আরো ছিল, তারাও সব ওই রকম ভাবে বাইতে লাগলো। এইবার বড় গাঙের ঢেউ, পাতলা ঢেউ, ওখান থেকে ধরি পারলাম আসতে। নৌকো ওখানে আর বললো না, এবার বাঁচলো না। মানে যেখানে ডাকতেছিল ওখান থেকে চলে আসছে। হ্যাঁ, জোগাড় দিয়েছি। এবার বাইটলোর মুখী যখন আসলাম, বাইটলোর ছোট নাম শুনছিলাম সেই জায়গা। হ্যাঁ, মেলা দূরে, অনেক দূর। হ্যাঁ, বাইটলোর টোটায় যখন আসলাম তখন 2 গাঙের মুখ, ওখানে কোনো তুফানের কোনো মাথা মুন্ডু কিচ্ছু না, নদী একদম স্থির। না না, তুফান হচ্ছে, তাই সে তুফানের কোনো পাতলা গান, বড় গাঙের ঢেউ পাতলা, ওখানে আমরা নৌকো ধরিয়ে আসতে পারি। ঢেউ তো তালে মিলিয়ে খাটাইয়ে আসছি। তো বিশাল বড়, আর ফাঙ্গাসু বড়, বাতিও বড়। আমি গেছি ওদের। এবার কি গেল, বাতিও খোলে যখন ঢুকিয়ে দিলাম, তখন ভাতের হাড়ির যখন ঢাকনি দিলি,
ফরফর করে পানি চলতে পারলে বেরোয়, ওই রকম নৌকো বাগলের ভিতরে ঢোকার সাথে সাথে চারিবার এরকম ফরফর করে পানি উঠে নৌকো চলে গেল। বলে আমরা তো বললাম আজ যে আমরা সাথে যারা আছে তারা বলে, আমাদের নৌকোতে বুড়ি গেছে, তা তোরা কাজে বাসিস না, আমাদের একটু চেষ্টা কর। এইবার নৌকো যান বুড়ি যাচ্ছে, আমার সাথে যে নৌকো যে ছিল ঝাঁপের ওপরে এটা মরিয়েছে, আর সৈয়দপুর একটা যে কলসা। এবার আমার ওই বললো যে বাসির যদি তুই কলসটা ধর। আমি কলস ধরতে ধরতে নৌকো চলে গেল, ও হলো এবারে ধরতে কলেজ ধরতে বললো কেন? কলস ঝাঁপের পরে একটা কলস ছিল, পানিতে নৌকো চলে গেলে আমি বুকি লাগে। ও মানে বুকে লাগাইতে বাসার জন্য? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুই সারা বাস একটু কলসটা ধর। এবার আমি বড় গোরানের নৌকা নাকি? হ্যাঁ গোড়ানো নৌকো বোঝাই, নৌকো বুড়ি গেছে। ওরে বাবা, বড় নৌকা। কত সমান কাঠ ধরতো? তার ধরুন 4-500 মন কাঠ ধর। 500 মন কাঠ, সব নৌকা তো বুঝাই। নৌকো বোঝাই নৌকো। আচ্ছা। এবার না গেলে চলে গিয়ে যাওয়ার পরে ও যে ওই মাইটি, ও একটা ছোট মাইটি ধরলো, আর আমি ধরলাম কলস ঝাঁপের করছে। এবার ও একজন দুজন নাকি? দুজন, আর একজন তো ডিঙি খালি ডিঙি দিয়ে চলে যাওয়ার। আচ্ছা, তো এত বড় নৌকা কিন্তু কয়জনে বসছে? বসে আমি তো কাঠ নিয়ে, তো আমরা ধরো 2-3 জন, আর ওই যে নৌকোর কাঠ ঝাঁকি দিকে ঝাঁকি ওতে আছে 3 জন, 5-6 জন। 6 জন লোকের 2টা নৌকা ঘুরে ফেলেছে। হ্যাঁ, 2 জনের ওটা কাঠ খুব পাওয়া যেত। এইবার ওরা ও যে মিশি নামি ওই মাটি বুকি লাগাই দিয়ে চাপ দিয়েছে, মাটি উড়ি মাটি ওর ফেলে গেছে। ওর খোলে যে কতটা পানি ঢুকেছে তো আর আমি জানি না। ও কিছু সময় ওইরকম চাপ চোখ দিয়ে 2 জন এক জায়গায় হলাম, হলি চৌকতি বলে কলসটা আমার দিয়ে আর নদীটা তুল। আমি মনে করলাম যে নিচে আমার বড়টা যখন থাকতে মাইটির তো দেখা যাচ্ছে পানি কতটা ভরিত দেখা যাবে, যেহেতু পানি ভরিত। পানি তো ঘাটতি, ওর খোলে কতটা পানি ঢুকে কি করে বসবো, আচ্ছা আচ্ছা। ওর খোলার জায়গা নিতে নেই। আর ও যে কলার বুকি লাগাই যে ওর উড়ি উড়ি হয়ে গেছে নাকি কাইটি গেছে, ওই কি জানে, আমি তার জানি। আমি কলার দোলার সাথে সাথে বুকি লাগাই দিয়ে দিলাম করতে, ও যাম বুকি লাগিয়ে ইচ্ছা আমসা লাগাই দিই। এবার আমি যেই বুকি লাগাই সেই ও আমার উড়ি উড়ি ফেলে দিই, ফেলে দিয়ে খালি পানি ঢুকে যাচ্ছে। আমার মনে হতো যে আমার কাছ থেকে একবার ঢুকিস পানি, আর ও যে কবার ঢুকে যাচ্ছে কি দেখা। এরপর যদি কলার সময়টি ডুবতে লেগে যায়, আমার তো আর ওটার কোনো চাকা থাকবে না, কত সময় পারবো, হাত পা থাকবে না। কত দূরে? ওটা বিশাল গান বউ, মানে ওই নদীর মাঝখানে কি বান্ধা ছিল নাকি নৌকা? বান্দানা তো আমরা বাইয়ে আসতেছি, আসা অবস্থায় এই দুরবস্থায় বিঘাত ঘটে গেছে। এখন আমরা পশ্চিম পার মুখে বাঁচিস 2 জন এক জায়গায় হয়ে বললাম যে তাহলে এই ওই পারে একটু ঠেকোখানা ঠিক দিবে, পশ্চিম পারে উঠি। হ্যাঁ, পশ্চিম পার মুখে যখন বাবা আমি সাঁতরানি শুরু করলাম, আমার দুজনের বাড়ি সব লেগ দিয়ে গেছে মুখ। নদী লেগ দিয়েছে খানিকক্ষণ ভাই, চেষ্টা সে করে সময় বয়স কত হবে? বয়স 18 হবে এটা। 18 বছর বয়স? বাহ, এই বয়সে সুন্দরবন করে দেখ। এখন কোন বয়স? ওরা ওই সাথে যে লোক আছে ওরা বলতেছে যে মুখে ফিরিতে আর পাত্রই নেই, নাকে মুখে পানি ঢুকতেছে, ওই পার মুখে উপর যান, পার মুখে সাঁতরে। পার মুখে সাঁতরে গেলে তো বাড়িতে, আমাদের বাড়িতে কতটুকু অনুমান করবো, অনুমানে 10-12 কিলোমিটার হবে। ওরে বাবা, 10-12 কিলোমিটার নদীর ভিতরে সাঁতার দিয়ে ডিঙা ওটা? ডিঙা ওঠপোর, এটা তো না তা আল্লাহ জানে। এইবার এত পথ তো 10 কিলোমিটারে কম হবে না, এত গান বড়। ওরে বাবা, বাঁচার ইচ্ছা আছে? বাঁচার ইচ্ছা থাকতে পারে না, আমাদের কোনো উপায় আছে না। এটা সুন্দরবনের ভিতরে আর বাইকে ঘোরা মানে তো মানে বিশাল বড়, মানে ওই যে লোকালয় থেকে প্রায় 100 কিলোমিটারের মতো রাস্তা হয়। মানে মানুষের কোনো আনাগো নাই না, চিল্লালেও কেউ শুনতে হবে না। কারো কেউ কারো এসব আমরা সাথে যারা ছিল ওরাই। এবার ওরা যাইয়ে আমরা ওই ডানপার মুখ শুরু করলাম। নদীর ব্যাপার, এই পারে যদি পয়লা, এই বাঁকে যদি ডান পারে গড়ক হয়, তো ওই বারে গিয়ে হয় বাউ পার। আমরা এই বাউ ডান পারে গড়ক কাটিয়ে ওই বারে গেলাম, গিয়ে ওই ডান পারে যাইয়ে আমরা উঠলাম। হ্যাঁ, ডান পারে যে যাবো হলাম, যাইয়ে উঠলাম ডান। 10-12 কিলোমিটার
পানিতে সাঁতার দিয়ে সাঁতার। উপরে উঠবো তো ভাব হ্যাঁ। মাটি আছে এখনো হ্যাঁ মাটি মাটি মাইটে সহ কলস সহ মানুষ সহ হ্যাঁ। 12 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ওখানে গোলা গোলা ধরে সরতে নিয়ে যেতে আমরা তো যাচ্ছি আমরা কি সাঁতার আবার মুরুদাস নেই গোলা ধরে ধরেছি জোকার জন্য শোত আমি সতে নিয়ে যেতে যদি খোদা না করুক তলার তৈলে চলে যেত তাহলে তো তোলা চলে গেলে আমারও চলে যেতে হতো ওর একটা কলস থাকতো ওইটি বেসতো আমার কোনো রাস্তা ছিল না তো এইবার যাইয়ে দেখছো ডাইন পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে নদীর ওপারে ওঠার পরে এই রাতের অন্ধকারে শীতের সময় কি হয়েছিল এনাদের এই বিষয় সংক্রান্ত আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করা হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল